গল্প ম্যারি মি, লেখায় তাহিনা নিভৃত প্রাণ। ম্যারি মি নিনিকা। নিনিকা কান থেকে মোবাইল নামালো, চোখের রোদ চশমা মাথায় তুলে পরখ করলো সামনে হাঁটু গেড়ে বসা যুবককে। নিনিকাকে নিজের দিকে তাকাতে দেখে যুবকটি আসার প্রদীপ দেখল যেন। আনসার মি প্লিজ। নিনিকা ভ্রু কুঁচকে ভাবল কিছু। আপনাকে কি আমি চিনি? যুবকটি উত্তর না পেয়ে উল্টো প্রশ্ন শুনে ভড়কে গেল। হয়তো চিনো না, তবে চিনতে কতক্ষণ? নিনিকা গম্ভীর হল। এর আগে আপনি কখনো আমাকে দেখেছেন? যুবক অবাক। না। নিনিকা হাত ভাঁজ করে দাঁড়ালো। তবে একবার দেখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন? যুবকটির শুভ্র মুখে রাগের লাল আভা দেখা দিল। আজই তোমাকে প্রথম দেখেছি, তবে একবার নয় কয়েকবার। সেই সকাল থেকে এখন পর্যন্ত তোমার পিছনে ছুটছি। কেন? যুবকটি উঠে দাঁড়ালো, হাতের রিংটা পুনরায় পকেটে চালান করে বলল, ন্যাকা সাজছ কেন? কারণটা তো প্রথমেই বলেছি। নিনিকা অবাক হয়ে বলল, আপনি আমার সম্পর্কে আগে থেকে জানেন না, অথচ বিয়ের প্রস্তাব দিচ্ছেন। বিষয়টা কেমন না? না কেমন না, ভালো লেগেছে প্রস্তাব দিয়েছি। আনসার মি নাও। নিনিকা জেদি স্বরে বলল, দিব না। যুবকটির পেছনে এসে দাঁড়ালো একদল ছেলে মেয়ে। তাদের কথাবার্তা হাসাহাসি থেকে নিনিকা বুঝতে পারল তারা ছেলেটিকে কোনো কারণে তাকে প্রপোজ করতে বলেছিল। নিনিকার মাথা গরম হয়ে গেল, আকস্মিক চেপে ধরল ছেলেটির কলার। আপনার এত বড় সাহস! নিনিকা শেখকে নিয়ে মজা করেন। হুট করে কি হলো কেউই বুঝতে পারল না। নিনিকার হাতের মুঠো শক্ত হয়েছে আরও। যুবকটি অপলক তাকিয়ে আছে নিনিকার লাল হয়ে যাওয়া মুখের দিকে। হুট করে গালে ছুঁয়ে দিল অধর। নিনিকার স্তব্ধ বাকরুদ্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। যুবকটি বাঁকা হাসি দিয়ে নিজের কলার থেকে নিনিকার হাত সরিয়ে রীতিমতো ছুঁড়ে ফেলল। দুটো ছেলের কাঁধ জড়িয়ে হেলান দেওয়ার মতো দাঁড়িয়ে উকি দিয়ে দেখল নিনিকার স্তব্ধ মুখশ্রী। বলল, এবারও কি উত্তর দিবে না? নিনিকার শিরা উপশিরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। রাগে চোখ মুখ শক্ত, পাথরের মতো কঠিন। নিনিকা টের পেল তার মুখ ব্যথা করছে। হুট করে ছেড়ে দিল চোখের পানি। যুবকটির থেকে নিনিকা নিজেই অবাক হল। অবাকতা চেয়ে নিজের প্রতি ক্ষোভ জন্মাল বেশি করে। দৌড়ে বের হয়ে গেল ভার্সিটির গেট দিয়ে। লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই সে। আরেব্বাস গুরু চলে গেল তো। সমুদ্রের কাঁধে চাপড় মারল যুবকটি। চোখের পর্দায় স্পষ্ট ভাসল নিনিকার চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ার দৃশ্য। কেউ কান্না করলে এত সুন্দর দেখতে লাগে বুঝি? যুবকটি মাথার চুলে হাত বুলিয়ে হাসল। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নতুন এসেছে। চালচলনে মডার্ন ভাব, দেখেই বোঝা যায় কোনো রাজার রাজকন্যা সে। সকাল থেকেই সবার নজরে ছিল নিনিকা। ভার্সিটির প্লেবয় নামে পরিচিত যুবকটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পারলে মেয়েটিকে পটিয়ে দেখাতে। যুবকটি স্বভাবতই নিজের বুদ্ধি চতুরতা কাজে লাগাতে চেয়েছিল, অথচ প্রথমবারের মতো কেউ তাকে কোনো উত্তর দিল না, বরং কলার চেপে ধরল। শেষে জড়িয়ে গেল এক ফোঁটা অশ্রু। সেটার দায় কিভাবে মিটাবে যুবকটি? কি গুরু কি ভাবছ? সমুদ্রের কথায় যুবকটি হাত এপাশ ওপাশ করে ফুটিয়ে বলল, সুন্দরী মেয়েদের কাঁদলেও সুন্দর দেখায় তাই না? সমুদ্র বোকার মতো বলল, তাই নাকি? যুবকটি মাথায় ঠাসো করে দিল, চুপ কর হাদারাম। সমুদ্র পকেট থেকে সাইলেন্ট করা দুটো মোবাইল বের করল। যুবকটির দিকে বাড়িয়ে দিল। সকাল থেকে তোমার গার্লফ্রেন্ডরা ফোন করে যাচ্ছে। আমি একটা রিসিভ করিনি গুরু। ভালো করেছিস। এসব বালছাল প্যারা আর ভালো লাগছে না। নতুন কাউকে দেখ। সমুদ্র চোখ টিপে বলল, নিনিকা নাকি? যুবকটি ঠোঁট বাঁকিয়ে হাসল, মনে হয় না পড়বে।
শোন, মেয়েটিকে নিয়ে আর ঝামেলা করিস না। আমার সাথে রিলেশনে যেতে আমি কাউকে জোর করি না। নেহাত তোরা সকালে বাজি ধরিয়েছিলি বলে পটাতে চেষ্টা করলাম। এটা এখানেই শেষ ওকে? সমুদ্র মাথা নাড়াল। অবশ্যই গুরু। বাট গুরু, মেয়েটি কিন্তু সেই দেখতে একেবারে মোমের পুতুলদের মতো। তুমি না চাইলে অন্য কেউ অবশ্যই চাইবে। চাইতেন পারে, মেয়েটি তো আমার জিনিস না যে চাইবে না। সেটাই তো বলছি গুরু, তোমার করে নাও। চুপ কর তো। আমি পটানোর প্যারা নিতে পারবো না। এ পর্যন্ত কাউকে পটাতে হয়নি, সবাই নিজ থেকে রিলেশনে এসেছে। সমুদ্র আফসোস ঝরিয়ে বলল, তবে কি আর করার, তোর মতো চেহারা থাকলে আমি পটানোর চেষ্টা করতে পারতাম। তোর চেহারা দেখে এমনই মেয়েরা পটে যায়, আর কত পটাবি বলছিস গুরু? যুবকটি হেসে ফেলল। সত্যি কথা বলছি মাইরি। তবে ঠিক আছে। ওরা কথা বলতে বলতে পার্কিং সাইডে এসেছে। কালো রঙের গাড়িটির কাঁচ নামানো। যুবকটি দেখল নিনিকা টিস্যু দিয়ে মেকআপ ঠিক করছে। সমুদ্র সিটি বাজিয়ে বলল, দেখতে পাচ্ছ গুরু? দেখতে পাচ্ছি। অনেক কেঁদেছে হয়তো, বাড়াবাড়ি হয়ে গেছে। আর যাই হোক, তুমি কখনো কাউকে জোর করো না। যুবকটি দীর্ঘশ্বাস ছাড়ল। এগিয়ে গেল কালো গাড়িটির দিকে। কাছে থুকা দিয়ে দৃষ্টি আকর্ষণ করল। নিনিকা জ্বলন্ত চোখে তাকাল। বাঘিনীর মতো চাহনি দেখে জরিবকটি হাসল। আপনাকে সরি বলতে এসেছি। প্রথমেই সরি তুমি করে বলার জন্য, দ্বিতীয়বার সরি প্রপোজ করার জন্য, তৃতীয়বার সরি জোর করে আনসার জানতে চাওয়ার জন্য, এবং চতুর্থবার সরি চুমু দেওয়ার জন্য, পঞ্চমবার সরি চোখের। ব্যাস, বন্ধ করুন আপনো ড্রামা। আপনারা যে নষ্ট ছেলে সেটা দেখে বোঝা না গেলেও প্রথম দিন আচরণ করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দূর হন চোখের সামনে থেকে। নষ্ট চরিত্রের মানুষদের আমি দু চোখে দেখতে পারি না। সমুদ্র কিছু বলতে চাইল, যুবকটি ইশারায় মানা করল। হেসে বলল, থ্যাংক ইউ মিস নিনিকা। আপনার কথা মাথা পেতে নিচ্ছি। নিনিকা টিস্যু ছুঁড়ে মারল। চোখের সামনে থেকে দূর হন, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। সমুদ্র টেনে নিয়ে যেতে লাগলো যুবকটিকে। নিনিকা জ্বলন্ত চোখে তখনও তাকিয়ে আছে। যুবকটি যদি বিপরীত প্রতিক্রিয়া দেখায় তবে এখানে আর একটা কিছু হয়ে যাবে, চাহনি দ্বারা সেটাই বুঝাচ্ছে সে। জরিবকটিকে অনেকটা দূরেই সরিয়ে এনেছে সমুদ্র। জরিবকটি উচ্চস্বরে বলল, আমি নির্লজ্জ হতে পারি, তবে বেহায়া নই। আপনি বলে পার পেয়ে গেলেন। কারণ শুরুটা আমিই করেছিলাম। নিনিকা নিজে উঁচু আওয়াজে বলল, আপনাদের মতো নির্লজ্জ ছোটলোক পাবলিকদের আমার দেখা আছে। সুন্দরী মেয়ে দেখলে আপনাদের সুরসুরি জাগে, তা আমি বুঝি না ভেবেছেন? জরিবকটির শুভ্র মুখ রাগে অপমানে থমথমে। তখনই দূর থেকে কেউ একজন উঁচু গলায় ডাকল, তোর গার্লফ্রেন্ডরা ফোন দিয়ে পাগল করে দিতেছে ধ্রুব। দুজন মানব মানবীর ঝগড়াতে সেটা যেন উড়ে এসে জোরে বসল। ধ্রুবর অপমানে থমথমে মুখের দিকে তাকিয়ে নিনিকা হেউ করার ভঙ্গিতে হাসি দিল। গাড়ি স্টার্ট করে ছুটল গেট দিয়ে। বউ কথা কওয়ের ডাইনিংয়ে বসে নাস্তা করছে ধ্রুব। পাশে কাজিন ও বন্ধু সমুদ্র। ঘাড়া দুজনের খাওয়া দেখছেন নিঃশুপে বসে। ফারিন স্কুল ড্রেস পরে বিজ্ঞদের মতো খাচ্ছে। মুখটা কার বয়সের তুলনায় বেশি গম্ভীর। ধ্রুবর সাইলেন্স মুঠোফোন বারবার জ্বলে উঠছে, ঘাড়া বিরক্তিকর দৃষ্টিতে সেটা দেখছেন। ছন্নছাড়া রাগিয়ে এই ছেলেটাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। ক্যাডেটে পড়েও অন্য ভার্সিটিতে গিয়ে নিজেকে ও সাঙ্গপাঙ্গদের নিয়ে মাতিয়ে বেড়ায়। পড়া শেষের পথে। ক্যাডেট অফিসার হওয়ার বেশি দেরি নেই। যদি চরিত্রের কোনো সার্টিফিকেট কেউ পায় তবে ওর কপালে যে কি লেখা আছে সেটা ধারা নিজে চিন্তা করতে পারে না। ধ্রুবর বাবা ফাহিম মাহবুব বর্তমানে রাজশাহীতে ডিউটিতে আছেন। তার ইচ্ছে ছেলেকে নিজের মতোই অফিসার বানাবেন। কিন্তু নির্লজ্জ, রাগী, ঘাড়তারা ছেলেটা বাবার ইচ্ছেতে ক্যাডেটে পড়লে নিজের স্বভাব ছাড়েনি। সারাক্ষণই ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। দুনিয়া ভেসে গেলেও সে মুড পাল্টাবে কি না বলা মুশকিল। ঘাড়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বয়স তো কম হলো না, তুমি বাচ্চা নও।
এসব লাফাঙ্গামি ছাড়ো ধ্রুব। তুমি কয়েকদিন পর একজন অফিসার হবে। তোমাকে কি এসব মানে? ধ্রুব নিশ্চুপি খাচ্ছে। সমুদ্র আর চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ধারা আবারও হতাশ হলেন। ফারিনের খাওয়া শেষ হতেই দুজনকে বললেন, তোমরা খেয়ে নিজেদের ভার্সিটিতে যাবে, আমি ফারিনকে স্কুলে দিয়ে আসি। সমুদ্র মাথা নাড়াল। ধারা চলে যেতেই ফিসফিস করে বলল, আজ তোমার আমার ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। গতকাল যা ঘটিয়েছ, তুমি বরং তোমার ক্যাডেটে যাও গুরু। ধ্রুব পানি খেয়ে বলল, ক্যাডেটে অবশ্যই যাব, আজ জরুরি ক্লাসও আছে। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে বের হব। বিকালে দেখা হবে। সমুদ্র ছুটল ভার্সিটি। ধ্রুব ক্যাডেট স্টুডেন্টের পোশাকে নিজেকে জড়ালো। বাইক নিয়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। সমুদ্র সবে ভার্সিটিতে ঢুকেছে, তার পথ আটকে দাঁড়িয়েছে দুজন বলিষ্ঠ দেহী পুরুষ। পেছনে থেকে নিনিকা এগিয়ে এলো। ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার আরেকজন কোথায়? সমুদ্র ঢুক গিলে বলল, নিজের কাজে গেছে। নিনিকা দুজনকে ইশারা দিতেই তারা সমুদ্রকে তুলে নিয়ে চলে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে সমুদ্র কিছু বোঝারও সময় পায়নি। নিনিকা দাঁতে দাঁত চেপে বলল, আজ বেঁচে গেলেন ধ্রুব মাহবুব। সঙ্গীর অবস্থা দেখে আপনার মনে ভয় ঢুকানো সর্বোচ্চ চেষ্টা থাকবে। কার সাথে লাগতে এসেছিলেন সেটা হাড়ে হাড়ে টের পাবেন। সমুদ্রকে 1 ঘন্টা পর বউ কথা কওয়ের সামনে রেখে গাড়িটা চলে গেল। রক্তাক্ত সমুদ্র পকেট থেকে মোবাইল বের করে কাঁপা কাঁপা হাতে ডায়াল করল ধ্রুবর নাম্বারে। রিসিভ হতেই বলল, গুরু তুমি জলদি বাড়িতে আসো, ওরা আমাকে। সমুদ্র আর কিছু বলতে পারল না। ঝাপসা চোখে দেখল দারোয়ান ও ধারা দৌড়ে আসছেন তার দিকে। তারপর যখন সমুদ্র চোখ মেলল তখন সে হসপিটালে শুয়ে আছে। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ। কোনো ক্ষতি হওয়ার মতো মারেনি, তবে জখম করেছে অনেক। শরীরের ব্যথায় চোখে জল জমল। ধ্রুব মুখের উপর ঝুঁকে বলল, কে করেছে এই অবস্থা তোর? সমুদ্র কাঁপা কণ্ঠে বলল, ওই মাইয়া। কোন মেয়ে? গুরু যার সাথে গতকাল লেগেছিলে। ধ্রুব চিৎকার করে উঠল, ওই মেয়ে তোকে এভাবে মেরেছে? একটা মেয়ের হাতে মার খেয়েছিস তুই? সমুদ্র না না করে বলল, ওই মায়ের গুন্ডা দিয়ে আমাকে তুলে নিয়ে গেছিল। ওরাই এই অবস্থা করছে গুরু। সমুদ্র কেঁদে ফেলল। ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নিনিকা শেখকে সে ভালো করে চিনে না। কে এই মেয়ে যে গুন্ডা ভাড়া করে তার বন্ধুকে পিটাল? কিসের এত পাওয়ার তার? ধ্রুব ফোন হাতে বের হয়ে গেল। পরিচিত একজনকে বলল নিনিকার ব্যাপারে খোঁজ নিতে। আবারও বেডে এসে দেখল সমুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব আশ্বাস দিল, চিন্তা করিস না, আমি দেখছি। কত বড় সাহস ওই মেয়ের! ধারা তখনই রুমে ঢুকলেন। খাবার এনেছেন বাসা থেকে। সমুদ্রকে ধরে খাইয়ে দিলেন, হাত ধুয়ে দাঁড়ালেন ধ্রুবর মুখোমুখি। আমি যতটুকু জানি ও যা করে তোমার সাথে থেকেই করে। যদি ওর এই অবস্থার জন্য কোনোভাবে তুমি দায়ী হও ধ্রুব, তবে মনে রেখো আমি তোমার বাবার কাছে বিচার দিব। দিন দিন খারাপ হচ্ছ তুমি, সাথে এটাকেও বানাচ্ছ। আমার সন্তান হয়ে তুমি এমন সেটা ভাবতেই আমার লজ্জা হয়। নিজেকে ঠিক করতে না পারলে আমার সামনে আসবে না। ধারা চলে গেলেন। ধ্রুবর চোখ মুখ শক্ত হয়ে গেছে রাগে। সমুদ্র নিচু কণ্ঠে বলল, ফুপি রেগে আছে সেজন্য এমন বলেছে। তুমি রাগ করো না গুরু। মায়েরা এমন বলেই থাকেন। আমি কি সত্যিই অনেক খারাপ সমুদ্র? না গুরু, তুমি খারাপ হবে কেন? তোমার মধ্যে তো কোনো দোষ নেই। হ্যাঁ মানছি গার্লফ্রেন্ড অনেক, কিন্তু সেটা বড় কোনো সমস্যা না। আর একটু আধটু মারপিট সকলেই তো করে। ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর ফুপি কি বলে গেলেন দেখলি না? আমার জন্য নাকি তার লজ্জা হয়। তাকে বলিস আমি আর বাড়িতে ঢুকবো না। তাকে যেন লজ্জায় মুখ লুকিয়ে রাখতে না হয়, সেজন্য বাড়ি ত্যাগ করব আমি। সমুদ্র ঠোঁট উল্টে বলল, তুমি সত্যিই এমন করবে গুরু? অবশ্যই,
আমার আত্মসম্মান নেই নাকি? তোর ফুপি আমাকে এসব বলবেন আর আমি ধেই ধেই করে নেচে বেড়াবো, সেটা তো হবে না। বাড়িতে আমি সত্যিই যাব না, হোস্টেলে উঠে যাব। তার আগে এই নিনিকার একটা ব্যবস্থা করতে হবে। বাদ দাও গুরু, মেয়েটা নিজের অপমানের বদলা তোমার উপর নিতে চাইছিল। তোমাকে না পেয়ে আমাকেই তুলে নিয়ে যেতে বলেছে। তুমি বরং মন দিয়ে পড়াশোনা করো। আর তো কয়েকটা মাস, তারপরই ট্রেনিংয়ে চলে যাবে। কোনোরকম ঝামেলায় জড়িও না। বড় আর্মি অফিসার হলে ফুপি তোমাকে ঠিকই মেনে নিবেন। ওগুলো রাগের মাথায় বলেছেন। আমার থেকে তুমি ভালো করে জানো তুমি সবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসেন। থামো তো, ফুপির হয়ে সাফাই গাইবি না। ওই নিনিকা শেখের একটা ব্যবস্থা না করে আমি থামছি না। কত বড় সাহস তোকে তুলে নিতে লোক ভাড়া করে। মেয়ে মানুষ হয়ে এত তেজ কোথায় পায় আমি দেখব। তুমি কি করতে চাইছো গুরু? ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কি করব দেখতেই পারবি। আপাতত তুই রিল্যাক্স কর, সুস্থ হয়ে যা তাড়াতাড়ি। তোকে এভাবে দেখতে ভালো লাগে না। সমুদ্র হাত টেনে ধরল আস্তে করে। মেয়ে মানুষ, না লাগাই ভালো হবে। যদি উল্টাপাল্টা কোনো মামলা দিয়ে দেয়? ধ্রুব হাত ছাড়িয়ে নিল। এত ভয় পাচ্ছিস কেন? আর যাই হোক, মেয়ে মানুষের ইজ্জতে হাত দিব না ভাই। তবে এই মেয়েটাকে শিক্ষা তো দিতেই হবে। না বাদ দাও, তুমি কিছু না করলেও মামলা খেলে কিন্তু রেহাই পাবো না। মনে রেখো, ছেলেরা ইফটিজিং করলে সেটা ইফটিজিং, বাট মেয়েরা করলে সেটা ইফটিজিং না। কারণ এরকম কোনো আইন নেই, তৈরি হয়নি। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর হাদারাম। পাবলিকে পরীক্ষা দিয়ে সমুদ্রের ভার্সিটিতে ভর্তি হয়েছিল ধ্রুব। কিন্তু ফাহিম মাহবুব ছেলেকে নিজের মতোই আর্মির অফিসার হিসেবে দেখতে চান। ধ্রুব সেটা জেনে বাবার ইচ্ছে পূরণ করতে ক্যাডেটে ভর্তি হয়। সমুদ্রের ভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ হলো সারাদিন সমুদ্রের সাথে থাকা। দুজন একসাথে থাকবে পড়বে, এটাই মূল কারণ। ধ্রুবর পড়াশোনা নিয়ে কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। যখন শুনেছে তার মতো ঘাটতারা সন্তানকে নিয়ে তার বাবা স্বপ্ন দেখেন, তখনই নিজের সিদ্ধান্ত বদলেছে। ভর্তি বাতিল করে ক্যাডেটে পড়াশোনা করতে কেউ তাকে বলেনি। ফাহিম মাহবুব শুধু নিজের ইচ্ছেটা বলেছিলেন। তারা মা বাবা হিসেবে কখনো সন্তানদের উপর কিছু চাপিয়ে দিতে চান না। রোদ কমে গিয়ে আকাশ ধীরে ধীরে লাল হচ্ছে। বিকেলবেলা সমুদ্রকে হসপিটালে রেখে ধ্রুব বের হলো। ইতিমধ্যে সে নিনিকার বাড়ির ঠিকানা পেয়ে গেছে। উদ্দেশ্য বাড়ির আশপাশটা একটু চক্কর মেরে আসা। পরে ভাবা যাবে কি করা যায়। বাহির থেকে ছোট্ট রাজপ্রাসাদ মনে হয়। সাদা রঙের বড় গেট। বাড়ির চারিদিকে দেয়ালের বাউন্ডারি, তাতে কাঠ গুজে রাখা। চোর ডাকাত যাতে ঢুকতে না পেরে সেই রকম ব্যবস্থা। ধ্রুব গেটের সামনে এলো। গেট থেকে চারিদিকের বাউন্ডারি ঘুরল। বাগানের সাইডে সুইমিং পুল। বাড়ির মালিক তবে বেশ শৌখিন। আবারও ঘুরে যখন ধ্রুব গেটের সামনে এলো, তখন চোখে পড়ল উপরে বড় বড় করে লেখা শেখ বাড়ি। গেট ভেতর থেকে বন্ধ। নিশ্চয়ই ভেতরে দারোয়ান আছে। ধ্রুব আবারও ঘুরে ঘুরে দেখল। বারান্দাগুলোর দিকে উকি ঝুঁকি দিয়ে ভালো করে দেখতে লাগল। ধ্রুবর পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক লোক। পাজামা পাঞ্জাবি পরনে, হাতে একটি বড় ছাতা। ধ্রুবকে উকি ঝুঁকি দিতে দেখে সন্দেহের নজরে তাকাল। পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, কি চাই এখানে? ধ্রুব নির্লিপ্ততাভাবে বলল, কিছু চাইলে নিজেই নিয়ে নিতে পারব। আপনি নিজের কাজ করুন। মুরব্বীদের সাথে একই রকম ব্যবহার। ধ্রুব গাল ছুলকে বলল, আপনি কি আমাকে চিনেন? না। তুমি কে বাবা? বিয়ে শেখ বাড়ি দেখছেন? শেখ বাড়ির একমাত্র মেয়ের একমাত্র জামাই আমি। শুনেছেন উত্তর? এবার যান। লোকটি বড় বড় চোখে তাকালো। কি বলো সত্যি? ধ্রুব বিরক্ত হল। আপনাকে আমি মিথ্যা বলতে যাব কেন? কিন্তু বাবা, আমি তো জানতাম শেখ বাড়ির কন্যা অবিবাহিত।
তারই জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছিলাম এখনই। ধ্রুব আগ্রহ নিয়ে তাকালো। তাই নাকি? হ্যাঁ বাবা, শেখ কন্যার জন্য সেই গত বছর ধরে নানান সম্বন্ধ আসে, এবারও আসছে একটা। পাত্র সবসময়ের মতোই সেরা। কিন্তু সেরা হলে তো লাভ হবে না, শেখ সাহেব তো মেয়েরে বিয়ে দিবার চান না। কত ভালো ভালো পাত্র, এমন সুপাত্র কি হাতছাড়া করা ঠিক? এতদিন কারণ খুঁজছি কেন শেখ সাহেব রিজেক্ট করেন, আর তোমারে দেখে কারণটা বুঝতে পারলাম। চলো শেখ বাড়ি, শেখ সাহেবের সাথে কথা বলে চলে যাই। মেয়ের বিয়ে দিল অথচ মিষ্টি পেলাম না। ধ্রুব লাফ দিয়ে সরে গেল। আপনিই যান, আমার কাজ আছে। মুরুব্বি হাত টেনে ধরলেন। আরে কি বলো জামাই, চলো যাই। নিনি আম্মার পাশে তোমারই কেমন মানায় আমারে দেখতে হবে না নাকি? অনেক দিনের শখ ছিল অমন চাঁদের মতো সুন্দর পুতুলের পাশে কারে মানায় সেটা দেখার। আজ আমার শখটা পূরণ হইব। চলো জামাই যাই। ধ্রুব পড়ল মহা বিপদে। শেখ বাড়িতে যদি সে এখন যায় তবে শেখ বাড়ির কর্তা তার জান নিয়ে নিবে নিষেধ। হাত ছাড়াতে চেষ্টা করল। চাচা আপনিই যান, আমি একটা কাজে যাব আর্জেন্ট। মুরুব্বি শুনলেন না, ধ্রুবকে টেনে নিয়ে গেলেন গেটের কাছে। গেইটের লোকে ছাতা দিয়ে বাড়ি দিতেই দারোয়ান এসে খুলে দিল। বলল, আপনি এই সময়? মুরুব্বি ছাতা দিয়ে বাড়ি দিলেন। বাড়ির একমাত্র জামাই সাথে নিয়ে দাঁড়িয়ে আছি, আবার জিজ্ঞেস করো সে সময় কেন? নালায়েক পথ ছাড়। দারোয়ান রেগে গেল। ধ্রুবকে দেখে নিয়ে বলল, মাল খাইয়া আসেন নাকি? শেখ স্যারের স্পষ্ট মানা আপনি যেন বাড়িতে ঢুকতে না পারেন। নিনিকা আপারে বিয়েটিয়া দিত না। মুরুব্বি হুহু করে হাসলেন। ধ্রুবর কাঁধ চেপে ধরে বললেন, বাড়ির জামাই নিয়ে আসি, শেখ সাহেব আমাকে বললেই পারতেন যে মেয়েরে বিয়ে দিয়ে দিছেন। আমি কি প্রতিদিন সম্বন্ধ নিয়ে কষ্ট করে আসতাম? দারোয়ান ছেলে প্রায় ধ্রুবর বয়সী। আপনার কি মাথায় সমস্যা হয়েছে? কি বলেন এগুলা? ধ্রুব নিজেকে ছাড়িয়ে নিল। মুরুব্বি আবার চেপে ধরলেন। দারোয়ানটি ঠেলে ঢুকলেন ভেতরে। সদর দরজা খোলা। বাগানের কাছের টেবিলে ঝুড়ি ভর্তি ফুল নিয়ে বসে আছে কেউ। পরনের সাদা গাউন লম্বা হওয়ায় মাটিতে জায়গা করে নিয়েছে। মাথায় পাথরের ক্রাউন। চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। ধ্রুবর গলা শুকিয়ে গেল। মেয়েটির মুখের এক পাশ দেখা যাচ্ছে। প্রিন্সেসের মতো সাজগোজ পোশাক। এক মনে সে ঝুড়ি থেকে ফুল নিয়ে মালা বানাচ্ছে। ধ্রুবকে এর মধ্যে মুরুব্বি টেনে নিয়ে গেছেন আরো কাছে। ধ্রুব দেখল মেয়েটি কানে সাদা ফুল গুজে দিয়েছে। ধ্রুবর চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটি ঘুরে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। এই যে নিনিকা। ধ্রুব চোরা চোখে রক্তোদ্বার মতো ঠোঁট দেখছে। নিজেকে শাসিয়ে চোখ নামিয়ে নিল। মুরুব্বি নিনিকার সাথে কথা বলতে লাগলেন। আম্মা আপনার যে বিয়ে হয়েছে আমারে তো জানাইলেন না। ভাগ্যিস আপনার জামাইয়ের সাথে দেখা হলো, দামান বাবাই তো বলল সব। নিনিকার হাসি মুখ চুপসে গেল। জলজল চোখ জোড়া দিয়ে ধ্রুবকে পরখ করল। ধ্রুব বুঝতে পেরে টেনে টেনে পরনের শার্ট ঠিক করতে লাগল। মুরুব্বি আবারও বললেন, শেখ সাহেব কই? নিনিকার আলতো স্বরে বলল, বাবা অফিসে, একটু পরই ফিরবেন। ধ্রুব অবাক হয়ে তাকাল। ভার্সিটিতে দেখার আগেই মেয়েটি নরম কণ্ঠে কথা বলছে। এক মানুষের কত রূপ। আমি ততক্ষণ কি বসবো আম্মা? নিনিকা চেয়ার এগিয়ে দিল। আপনি বসুন। দামান বাবাজিও বসুক, তার সাথে তো তেমন করে পরিচয়ই হলো না। নিনিকার ভ্রু কুঁচকে গেল। দামান? মুরুব্বি দাঁত বের করে হাসলেন। মানে জামাই বাবা আর কি, কিছু মনে করবেন না আম্মা, আম্বো সিলেটি ভাষার দামান বলে এইটারে। নিনিকা হতভম্ব হল। এতক্ষণ কিছুই তার মাথায় ঢুকেনি। তবে বুঝতে পারছে ধ্রুব কিছু একটা করেছে। রাগ বাড়ল। তেড়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুব 2 কদম পিছিয়ে গেল। নিজের পক্ষে বলল, আমি কিছু করিনি, দাঁড়িয়েছিলাম। আর বেশি কথা বলা চাচা আমাকে জিজ্ঞেস করেছেন আমি তোমাদের কে হই।
তো আমি বলেছি যে যাই হই না কেন জামাই নিশ্চয়ই হব না। বিশ্বাস করো আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। উনি নিজে কি থেকে কি ভেবে ফেলেছেন আমি জানি না। তখন থেকে টানাটানি করছেন, আমাকে জোর করে এখানে নিয়ে এলেন। গলা ছুঁয়ে বলছি আমি মিথ্যা বলছি না। ঘটক মুরব্বি বড় বড় চোখে তাকিয়ে আছেন। চেয়ার থেকে উঠে পড়লেন। কি কও এগুলা বাবাজি? ধ্রুব এক দৌড়ে গেটের বাইরে চলে গেল। একটু থেমে বলল, যা সত্যি তাই বলেছি, বাঁচতে চান তো পালানো। ধ্রুব উধাও। ঘটক মুখ কাচুমাচু করে বললেন, বিশ্বাস করেন আম্মা, আমি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। পথে এই ছোকরাটার সাথে দেখা। সে নিজেই বলছে আপনাদের বাড়ির জামাই। আমি কিছু জানি না আম্মা। নিনিকা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে ঘটকের দিকে। ঘটক ঢুক গিললেন। শেখ সাহেব অনেক রাগী মানুষ, যদি এসব জানেন তবে তিনি কখনো আর এ বাড়িতে পা দিতে পারবেন না। পাত্ররা তাকে এত এত টাকা দেয় শুধুমাত্র শেখ বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এই পথটা বন্ধ হলে তাকে পথে বসতে হবে। নিনিকার সামনে হাতজোড় করলেন, মা গো আমি সত্যিই কিছু জানি না। শেখ সাহেবকে কিছু বলবেন না মা। ঠিক আছে, তবে আপনাকে কথা দিতে হবে আপনি আর কখনো আমাদের বাড়িতে পা রাখবেন না। জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচলে অনেক কাজ করে খাওয়া যাবে। ঘটক নিনিকার কথা রাখবেন বললেন। ছাতা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন গেট দিয়ে। নিনিকার চোয়াল শক্ত। ধ্রুব যে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা সে বুঝতে পেরেছে। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। নিনিকা তৃতীয় দিনের মতো ভার্সিটি থেকে ফিরছে, আর সে গাড়ি আনেনি, স্কুটি নিয়ে এসেছিল। শরীরের শটফোটোয়াটা ইতিমধ্যে ভিজে একাকার। জিন্স ভিজে গেলেও ততটা বোঝা যায় না। পায়ের হাই হিল পিছলে যাচ্ছে বারবার। স্কুটি চালাতে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে নিনিকাকে। ফুটপাতে স্কুটি থামালো সে। এখন বৃষ্টির তেজ কমে এসেছে, এটাকে বলে ঝিরিঝিরি বৃষ্টি। নিনিকার ব্যাগ ওয়াটার প্রুফ হওয়ায় বেঁচে গেল। একটু দূর থেকে স্কুটি নিয়ে নিনিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইক নিয়ে এগিয়ে এলো ধ্রুব। পরনে ক্যাডেটের পোশাক। হুট করে ধ্রুবকে নিজের সামনে দেখে নিনিকা চমকে গেল। চেহারায় সেটা না ফুটিয়ে ভ্রু কুঁচকে তাকাল। ধ্রুব হেলমেট খুলল না, বাইকে বসেই বলল, কোনো সমস্যা? নিনিকা ইতস্তত করল। আসলে বৃষ্টির কারণে হিল পিছলে যাচ্ছে বারবার, চালাতে সমস্যা হচ্ছে। ধ্রুব নিনিকার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। পরনের ফতোয়া কালো রঙের সুতির কাপড়ের হওয়ার কারণে ভিজে গেলে সমস্যা হচ্ছে না। কালো রঙের হাই হিলে চোখ পড়তেই ধ্রুব ঠোঁট বাঁকাল। বৃষ্টির দিনেও ফ্যাশন করে হাই হিল পরে হয় তোমাদের? নিনিকা নাক ফুলিয়ে বলল, আগে ভাবিনি এত বৃষ্টি হবে আজ, জানলে অবশ্যই পরে আসতাম না। ধ্রুব কাঁধ ছুলকে বলল, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। নিনিকা এক মুহূর্ত ভাবল, আপাতত এছাড়া আর কোনো পথ নেই। স্কুটিটা তালা মেরে সে ধ্রুবর পেছনে দুপা দুদিকে দিয়ে বসল। ধ্রুব মিররে নিনিকাকে দেখে হাসল। তোমার স্কুটির হেলমেটটাই থাক, আমি এক্সট্রা আনিয়ে আসিনি। নিনিকা উত্তর দিল, কোনো সমস্যা নেই। ধ্রুব বাইক স্টার্ট দিল। নিনিকা প্রশ্ন করল, আপনার বাসা কি এদিকে? না, এদিকে আমি একটি ফ্ল্যাটে থাকি দুদিন ধরে। বাড়িতে কি সমস্যা? সরি, ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি। আরে না, বাড়িতে একটু প্রবলেম হয়েছে, সেজন্য কয়েকদিন এখানেই থাকব। ধ্রুবর চোখের সামনে ভাসল ধারার মুখ। মায়ের সাথে অভিমান করেই সে বাড়িতে যাচ্ছে না। মা ফোন না করা পর্যন্ত সে যাবেও না। এরকম অনেকবারই হয়েছে। ধারা প্রতিবারই ফোন করে যেতে বলেছেন, তারপর ধ্রুব বাড়িতে ফিরেছে। নিনিকার বাড়ির রাস্তায় ধ্রুব বাইক থামালো। বড় বড় করে লেখা শেখ বাড়ি লেখাটি স্পষ্ট করে দেখা যাচ্ছে। নিনিকা অফার করল, আমাদের বাড়িতে আসুন, আমাকে যেহেতু লিফট দিয়েছেন এক কাপ কফি তো আপনি খেতেই পারেন। ধ্রুব ঠোঁট চেপে ভাবল, তার আপাতত কোনো কাজ নেই, সুতরাং যাওয়াই যায়। বলল, ঠিক আছে চলো। নিনিকার পেছনে পেছনে ধ্রুব যাচ্ছে।
এর মধ্যে তার মুঠোয় সশব্দে বেজে উঠল। নিনিকা কি ভেবে শব্দ করে হাসল। হয়তো আপনার গার্লফ্রেন্ডরা ফোন দিচ্ছে, চিল, আপনি কথা বলুন, আমার সমস্যা হবে না। ধ্রুবর মুখ থমথমে। গেট পেরিয়ে ঢুকার সময় বাড়ির দারোয়ান বড় বড় চোখে তাকিয়েছিল। গত দিনের কথা মনে করে ধ্রুব কেসে ফেলল। নিনিকাদের সদর দরজা দিয়ে প্রথমবার বাড়িতে ঢুকল সে। ড্রয়িং রুমের সোফাতে বসতে বলল নিনিকা। ধ্রুব বসে চারিদিকে চোখ বুলিয়ে নিল। আভিজাত্য চারিদিকে ঝলমল করছে। নিনিকা উপরে গিয়ে ফোন করে ড্রাইভারকে বলল তার স্কুটির কথা। ফ্রেশ না হয়ে আগে মায়ের ঘরে গেল। মিথিলা তখন কিছু একটা করছিলেন। নিনিকা ঢুকেই বলল, নিচে একজনকে বসিয়ে এসেছি মা, তুমি গিয়ে তাকে কোম্পানি দাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। মিথিলা অতিথি আসার কথা শুনে নিচে নামলেন। ধ্রুব তাকে দেখেই উঠে দাঁড়িয়ে সালাম দিল। পরনের ড্রেসই পরিচয় বলে দিল তার। মিথিলা হেসে বললেন, ভিন্ন ভার্সিটির হয়ে নিনিকার সাথে পরিচয় কিভাবে হলো বাবা? ধ্রুব ইতস্তত করে বলল, লিফট দিলাম। মিথিলা অবশ্য উত্তর আশা না করেই কিচেনের দিকে চলে গেলেন। সার্ভেন্টকে বলে আবার এলেন ড্রয়িং রুমে। ধ্রুবর সোজাসুজি বসে বললেন, কেমন আছো তুমি? ছোট বলে তুমি ডাকছি, কিছু মনে করনি তো? আরে না আন্টি, কি বলেন, আপনি তো আমার মায়ের মতোই। আমি ভালো আছি, আপনার সাথে কথা বলে আরো ভালো লাগছে। মিথিলা হেসে ফেললেন। ধ্রুব বুঝল নিনিকার মা হাসতে ভালোবাসেন। বাড়িতে কে কে আছে তোমার? তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমি ধ্রুব মাহবুব, সন অফ আর্মি অফিসার ফাহিম মাহবুব, মাদার ভার্সিটি টিচার ধারা আহমেদ। আমার একটি ছোট্ট বোনও আছে যে 5-এ পড়ে। আপনি? মিথিলার চোখে মুখে উচ্ছ্বাস। একা বাড়িতে একজন আড্ডা দেওয়ার মানুষ পেলেন যেন। আমি মিথিলা, নিনিকার মাও এই বাড়ির একমাত্র ছেলে রমজান শেখের ওয়াইফ। আমি স্কুলে পড়াতাম একটা সময়, তবে এখন আর পড়াই না, অবসরে সাহিত্যের বই নিয়ে পড়ে থাকি। আমার একটাই মেয়ে। এ বাড়ির সদস্য সংখ্যা 3, বার সার্ভেন্ট, দারোয়ান, ড্রাইভার সবাই মিলে অনেকজন। শেখ বাড়িতে প্রথমবার এসেছো, সেজন্য তোমাকে স্বাগতম। ধ্রুব মুগ্ধ হয়ে সব শুনল। নিনিকার মা ছটফটে স্বভাবের। কথা বলেন অনেক সুন্দর করে। সাহিত্যের মানুষদের কথার ধরন যে অন্যরকম সুন্দর হয় সেটা সে জানতো, আজ সামনাসামনি শুনে নিল। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখল নিনিকা নামছে। পরনে স্কার্ট ও শার্ট, মাথায় হেয়ার বেল্ট। অন্যরকম স্নিগ্ধ লাগছে। নিনিকা মিথিলার পাশে বসল। কোনো অসুবিধা হচ্ছে না তো? একদমই না, যাকে পাঠিয়েছ সে আমাকে একদমই বোরিং হতে দেয়নি। আমি এনজয় করছি অনেক। নিনিকার এক হাত দিয়ে মিথিলাকে জড়িয়ে ধরল। ইনি হলেন আমার সুন্দরী মাদার, তার সাথে কথা বলার সৌভাগ্য সবার হয় না। কারণ তিনি সবার সাথে কথা বলেন না। আপনার সাথে কথা বলেছেন, তার মানে তার আপনাকে অনেক ভালো লেগেছে। মিথিলা হেসে বললেন, আমার তোর বন্ধুকে অনেক ভালো লেগেছে নিনিমা। ওর নামটাই তো ভালো লাগার মতো। ধ্রুব লজ্জা পেল। সামনাসামনি কেউ প্রশংসা করলে সে কিছু বলতে পারে না। নিনিকা কথা পাল্টাল, মা ইনি আমাকে লিফট দিয়েছেন আজ, না হলে তো আমি বাড়িতে কিভাবে পৌঁছাতাম জানি না। ভালো ছেলে, মাঝে মধ্যে আসবে এখানে, আমি তোমার সাথে আড্ডা দিব। নিনিকা ঠোঁট চেপে হেসে বলল, প্রথম পরিচয় উনি আমার শত্রু ছিলেন। বাট তুমি যেহেতু আমার বন্ধু বানিয়ে দিয়েছ, তবে আমি মেনে নিচ্ছি। সার্ভেন্ট ইতিমধ্যে কফি ও নাস্তা দিয়ে গেছে। ধ্রুব কফি খেতে খেতে বলল, আপনার প্রিয় লেখক কে আন্টি? মিথিলা আগ্রহী হয়ে বললেন, আমার সবার লেখাই ভালো লাগে, তবে বর্তমানে তোমাকে দেখে শীর্ষেন্দুকে প্রিয় বলতে ইচ্ছে করছে। তোমার নামটার একটি চরিত্র নিয়ে শীর্ষেন্দু লিখেছেন। সেটাতে তুমি অত্যন্ত অন্যরকম একটি চরিত্রে ছিলে। আচ্ছা, তুমি কি ড্রিঙ্ক করো? ধ্রুব হেসে ফেলল, না আন্টি, কখনো করিনি। আমি তো ক্যাডেটে পড়ি, এসব আমার দ্বারা হবে না। আর বাবা মাও এসব পছন্দ করেন না। গ্রেট, বইয়ের ধ্রুব কিন্তু অনেক ড্রিঙ্ক করত।
নিনিকা কফিতে চুমুক দিয়ে বলল, মা বইয়ের নামের কোনো মানুষ পেলে মিলিয়ে দেখেন তেমন স্বভাব বা বৈশিষ্ট্য আছে কিনা। আপনি কিছু মনে করবেন না। ধ্রুব চমৎকার ভঙ্গিতে হাসল। একদমই কিছু মনে করছি না, বরং আন্টির কথাগুলো আমি উপভোগ করছি। মিথিলা উঠে দাঁড়ালেন। তুমি কি বইটা পড়তে চাও ধ্রুব? আপনি বললে পড়ব। বেশ, আমি তবে বইটা নিয়ে আসি, পড়ে ফেরত দিয়ে যেও। তুমি চাইলে আমার থেকে নিয়ে পড়তে পারো যেটা ইচ্ছে। মিথিলা উপরে চলে গেলেন। নিনিকা ঠোঁট চেপে বলল, কিছু মনে করবেন না, মা এমনই, অনেক সহজ সরল। আমি কিন্তু একবারও বলিনি কিছু মনে করেছি, বরং নিজের নামের অন্যরকম একটি চরিত্র পড়তে আমি আগ্রহী। মিথিলা বইটা নিয়ে নিচে নামলেন। ধ্রুবকে দিয়ে বললেন, এই নাও বই। ধ্রুব বইটা হাতে নিল। উপরে বড় বড় করে লেখা দূরবীন। চারিদিকে তুমুল বর্ষণ। বারান্দায় টপ টপ করে বৃষ্টি পড়ার শব্দ ছন্দ তুলে কানে বাজছে। নিনিকার পরনের স্কার্ট ভিজে লেপ্টে রয়েছে। সাদা শার্ট ভেজার কারণে ভেতরের কালো ছোট কাপড় স্পষ্ট হয়ে উঠেছে। কোনো দিকে খেয়াল নেই নিনিকার। হুট করে বৃষ্টিকে অনেক আপন মনে হচ্ছে। ভিজতে ইচ্ছে করছে। নিনিকার রুমে মিথিলা এসেছিলেন রাতের খাবারের জন্য, টেবিল আসেনি কেন সেটা দেখতে। মেয়েকে রুমে না পেয়ে বারান্দায় উকি দিলেন। বৃষ্টিস্নাত রূপসী কন্যাকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। মুখ দিয়ে বের হলো মাশাআল্লাহ। নিনিকার কানে শব্দটা যেতেই সে ঘুরে তাকাল। মিথিলাকে দেখে উচ্ছ্বাস নিয়ে ডাকল, মা। মিথিলা গাল ভরে হাসলেন। অসময়ে বৃষ্টিতে ভিজছিস কেন নিনি? তুমি তো বলতে যখন যা মন চায় করে ফেলতে, ছোট্ট জীবনে আফসোস রাখতে নেই। মিথিলার ভালো লাগলো কথাটি। বৃষ্টির তেজ বেড়ে চলেছে, মেয়েকে সাবধান করলেন। বেশি সময় ভিজবে না, জ্বর চলে আসবে নয়তো। নিনিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল। মিথিলা চলে যাওয়ার আগে বলে গেলেন, ফ্রেশ নিচে এসো কিছুক্ষণের মধ্যে, তবে তোমার বাবা অপেক্ষা করছেন টেবিলে। নিনিকা আরো 10 মিনিট ভিজল। ফ্রেশ হয়ে মোটা কাপড়ে নিজেকে জড়ালো, আধুনিক যন্ত্র দিয়ে চুল শুকিয়ে নিচে নামল। রমজান শেখ মোবাইলে কিছু একটা করছিলেন। মেয়েকে দেখে স্নেহময় গলায় বললেন, আমার মা নাকি বৃষ্টি উপভোগ করতে বিজি ছিল আজ। কেমন লাগছে এখন? বৃষ্টিতে ভিজে মন ভালো হয়ে গেছে বাবা। মন খারাপ কি নিয়ে? জানি না বাবা, আমার হুটহাট মুড সুইং হয়, ইচ্ছে করে সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। রমজান শেখ গুরুতরভাবে কিছু ভাবলেন। মন ভালো করতে তবে তো কিছু করা উচিত। ঘুরতে যাবে এই রাতের বেলা? রমজান শেখ স্ত্রীকে দেখিয়ে বললেন, তোমার মাকে নিয়ে তো মাঝে মধ্যে গাড়ি নিয়ে রাতে ঘোরাঘুরি করি, আজ না হয় মা মেয়েকে নিয়ে ঘুরলাম। চলবে? নিনিকা খুশি হলো, চলবে। রাতের খাবার খাওয়ার পর শেখ বাড়ির গেট দিয়ে বের হলো একটি কালো গাড়ি। ড্রাইভিংয়ে নিনিকা। সামনে রমজান শেখ বসেছেন। পেছনে বসে মিথিলা মাঝে মধ্যে বাপ মেয়েকে দেখছেন, তো কখনো বৃষ্টি উপভোগ করছেন। নিনিকা এটা ওটা বলছে, কণ্ঠে তার দারুণ উচ্ছ্বসিত ভাব। রমজান শেখ মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে বললেন, নিনিকা, আমার মা তুমি সবসময়ই হাসবে। বাবা তোমার হাসি মুখ দেখতে অনেক ভালোবাসি। নিনিকা গাড়ি থামালো। আচমকা জড়িয়ে ধরল বাবাকে। তুমি আমার জীবনের ম্যাজিশিয়ান বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি। ঘটক এসেছিল? নিনিকা হেসে ফেলল। হু এসেছিল, অনেক কাণ্ড ঘটে গেছে। তুমি জানো? শুনেছি, দারোয়ান ছেলেটা সব বলেছে আমায়। যে ছেলেটাকে নিয়ে ঢুকেছিল তাকে কি তুমি চিনো? আমি একা নয়, মাও চিনি, আর তো পরিচয় করিয়ে দিয়েছি মায়ের সাথে। রিয়েলি? রমজান শেখ স্ত্রীর দিকে তাকালেন। মিথিলা হেসে বললেন,
ছেলেটা অনেক ভালো, তোমার মেয়ের জামাই বানাতে পারো কিন্তু। উফ মা, সে আমার শত্রু ছিল। আজ আমাকে হেল্প করেছে সেজন্য বাসায় কফির অফার করেছিলাম। এর বেশি কিছু না। তবে তোমার বদৌলতে বন্ধু নামক সম্পর্ক হয়ে গেল। বাবা যেন মা তার বইও দিয়ে দিয়েছে। তাই নাকি? মিথিলার চোখে মুগ্ধতা। তুমি ছেলেটাতে দেখলেই বুঝতে পারবে। আমার বইয়ে পড়া ধ্রুব চরিত্রের থেকে ভিন্ন, তবে নামের মতোই মুগ্ধতা আছে চেহারায়। ও ছেলেটার নাম তবে ধ্রুব। সেজন্যই তোমার এত ভালো লেগেছে? মিথিলা ভ্রু কুঁচকে তাকালেন। তুমি কি জেলাস শেখ বাবু? নিনিকা মুখে হাত দিয়ে হাসল। রমজান শেখ কেসে বললেন, অবশ্যই না, হাঁটুর বয়সী ছেলেকে নিয়ে কেন জেলাস হব? তবে তুমি কাল্পনিক চরিত্রে যেভাবে ডুবে থাকো, কবে যেন আমাকে আর আমার মেয়েকে ভুলে যাও। এরকম মনে হয় কেন তোমার? তুমি সারাক্ষণ কল্পনায় থাকো। এই এখন বৃষ্টি উপভোগ করছো আমাদের না ভেবে তুমি কাল্পনিক কোনো চরিত্রকে নিয়ে ভাবছ। এসব কি ঠিক মিথি? কাল্পনিক চরিত্র তার জায়গায়, আমরা তোমার বাস্তবের মানুষ। আমাদের কেন বঞ্চিত করছো? বঞ্চিত করছি? তা নয়তো কি? তোমার উচিত এখন আমাদের ভাবা, তা না আছো কাল্পনিক চরিত্র নিয়ে। লিসেন শেখ বাবু, তুমি সাহিত্য বুঝো না, সুতরাং কথা বলো না। আমি একদমই কাল্পনিক চরিত্র নিয়ে ভাবছিলাম না, বরং নিজেকে বৃষ্টির সাথে মিশিয়ে নিচ্ছিলাম কল্পনায়। তুমি তো আমাকে ভিজতে দিবে না আর। হ্যাঁ, আমি ভিজতে দেই আর তুমি জ্বর বাঁধিয়ে বসে থাকো। নিনিকা গালে হাত দিয়ে দুজনের ঝগড়া দেখছে। মা বাবার ঝগড়াগুলো সম্পর্কের মতোই মিষ্টি। নিনিকার এই মিষ্টি ঝগড়া উপভোগ করতে ভালো লাগে। এই মা এখন বাবার উপর অভিমান করে গাল ফুলাবে। বাবা পরদিন সাহিত্যের কিছু বই সাথে ফুল নিয়ে বাড়ি ফিরবেন। মায়ের অভিমান তখন জানলা দিয়ে পালাবে। মিথিলা সত্যি সত্যি গাল ফুলালেন। তাকে দেখতে কম বয়সী তরুণী মনে হচ্ছে। রমজান শেখ মেয়েকে নিচু কণ্ঠে বললেন, দেখেছ তোমার মায়ের কাণ্ড? নিনিকা মিটিমিটি করে হাসল। বাবা, মা কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। কি করা যায় বলো তো? সবসময় যা করো তাই করবে। রমজান শেখ আর চোখে স্ত্রীকে দেখে নিলেন। এই অভিমানী রমণীকে তিনি কিশোর বয়স থেকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা থেকে বিয়ে, তারপর সংসার। এখনো গাল ফুলালে কত আদরে লাগে দেখতে। নিনিকা আর চোখে মা বাবাকে দেখে ড্রাইভিংয়ে মন দিল। নিচু কণ্ঠে বলল, বাবা, আমার মনে হয় তোমার এখন পেছনে চলে যাওয়া উচিত, তাহলে মায়ের একটু হলেও ভালো লাগবে। নিনিকা গাড়ি থামালো। রমজান শেখ পেছনে গিয়ে বসলেন। মিথিলা একপাশে চেপে গেলেন। মুখ ঘুরিয়ে রইলেন। এমন বদমাশ লোকের সাথে তিনি কথা বলবেন না আর। মেয়েটাও বাপের মতোই হয়েছে। বাপ মেয়ে মিলে কি পরিকল্পনা করেছে তিনি বুঝতে পেরে গেছেন। যত যাই করুক তিনি কথা বলবেন না। গাড়ির কাজ বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। ড্রাইভিং করার ফাঁকে নিনিকা বৃষ্টি দেখছে। গাড়ি চলছে ধীরে ধীরে। কোনো তাড়াহুড়ো নেই। রাস্তার পাশের ফাস্টফুডের দোকানের সামনে এসে গাড়ি থামালো। রমজান শেখ মেয়ের বুদ্ধিতে খুশি হলেন। স্ত্রী ও মেয়েকে অফার করলেন, আজ যত খুশি বাহিরের খাবার খাবে দুজন, আমি কিছু বলবো না। মিথিলার চোখ মুখে উজ্জ্বলতা দেখা দিল। নিনিকা মায়ের হাত ধরে এগিয়ে গেল দোকানের দিকে। ফুচকা খেতে লাগলো মা মেয়ে। রমজান শেখ এক কোণায় বসে আছেন। তার হাতে মিথিলার চোখের চশমা। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন প্রিয় দুই নারীকে। এই দুজনের মধ্যেই তিনি সুখ খুঁজে পান। খেতে খেতে নিনিকা চারিদিকে তাকাচ্ছিল। আচমকা বৃষ্টি ভেজা পথের মধ্যে দেখতে পেল একটি বাইক। হেলমেট পরিহিত মানুষটাকে চিনতে ভুল হলো না। মিথিলাকে ফিসফিস করে বলল, মা দেখো, তোমার পছন্দের ধ্রুব বৃষ্টিতে বাইকে বসে ভিজছে। বাইকে বসে বৃষ্টিতে ভিজতে থাকা ছেলেটিকে ডাকল নিনিকা। আচমকা ডাক শুনে ধ্রুব তাকাল।
নিনিকাকে দেখে হাসল, বাইক ঘুরিয়ে চলে এলো সামনে। আরে আপনারা? মিথিলা উৎফুল্ল হয়ে বললেন, আমরা লং ড্রাইভে বের হয়েছিলাম। মিথিলা মুগ্ধ চোখে ধ্রুবকে দেখছেন। বৃষ্টির পানিতে চুল ভেজা, ভেজা শরীরের কাপড়ও। তুমি কি বৃষ্টিতে ভিজছিলে? হ্যাঁ আন্টি, হুট করে ভিজতে ইচ্ছে করলো। নেমে আসো বাইক থেকে, আমাদের সাথে জয়েন করো। ধ্রুব নামল। হেলমেট খুলে এসে দাঁড়ালো নিনিকার পাশে। রমজান শেখ এতক্ষণ ধ্রুবকে দেখছিলেন। ভালো লেগেছে তার। কোনোভাবে যদি মেয়ে এই ছেলেকে পছন্দ করে তবে তার কোনো আপত্তি থাকবে না। ধ্রুব সালাম দিল তার উদ্দেশ্যে। কেমন আছেন আঙ্কেল? রমজান শেখ উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় বাবা? ধ্রুব বাড়ির ঠিকানা দিল। মিথিলা সবার অলক্ষ্যে ফিসফিস করে স্বামীর কানে বললেন, নিনির সাথে মানাবে বলো। নিনিকা ফুচকা খেতে খেতে কথা বলছে। ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি সংযত করার চেষ্টা করল না। নিনিকা অফার করল, আপনি কি খাবেন? ধ্রুব আচমকা বলল, আমি আমার সব গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করে ফেলেছি নিনিকা, পুরনো সিম ভেঙে ফেলেছি। কেন? আমি কি জানতে পারি? ধ্রুব ভেজা চুলে হাত ডুবিয়ে হাসল। কারণটা তুমি নিনিকা। নিনিকা চোখে চোখ রাখলে। ধ্রুব ঠোঁট চেপে হাসে। নিনিকা চোখ নামিয়ে নিল। মিথিলা মুগ্ধ চোখে মেয়েকে দেখছেন। স্বামীর কানে ফিসফিস করে বললেন, দেখেছ কত সুন্দর বন্ডিং। রমজান শেখ হাসলেন। ছেলে মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। ফুচকা খাওয়ার পর নিনিকা বিদায় নিল। মিথিলা যাওয়ার আগে বললেন, বাসায় এসো বাবা। ধ্রুব নিনিকার ফোন নাম্বার নিতে ভুলল না। বৃষ্টিস্নাত রাতে তাদের মধ্যে কিছু একটা হয়ে গেল। মুখে কোনো কথা স্বীকার করলেও দুজনের মন এক স্রোতেই বইতে লাগল। ধ্রুব আজ বাড়ি ফিরল। বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার কারণে ধারা ছেলেকে ধমকালেন। জ্বর চলে এলে কি করবে? ধ্রুব মায়ের বকাতে হাসল। ভেজা শরীরেই জড়িয়ে ধরে বলল, আমি তোমার ভালো ছেলে হব মা। ধারা আচমকা ছেলের পরিবর্তনে চমকালেন। সাথে খুশিও হলেন। কপালে চুমু দিয়ে বললেন, তুই সবসময়ই আমার ভালো ছেলে ছিলি। ধ্রুব রাতে বিছানায় গিয়ে নিনিকাকে ফোন করল নতুন সিমের নাম্বার দিয়ে। রিসিভ হতেই বলল, আমাকে তোমার কেমন লাগে নিনিকা? নিনিকা কিছু মুহূর্ত থমকাল। তারপর বলল, আমাকে আপনার বৃষ্টির মতো ভালো লাগে ধ্রুব। ধ্রুবর প্রশ্ন, বৃষ্টির মতো বলতে? বৃষ্টি কখনো ঝড় নিয়ে আসে, কখনো ঝিরঝির করে নামে। আপনি ঝড়ের মতো এলেন, আচমকা মনে আসন করে নিলেন। প্রথম ভালো লাগেনি, অথচ এখন এখন ভালো লাগে? হয়তো। বৃষ্টি আমার কখনোই ভালো লাগতো না, আপনার সাথে সন্ধি হবার পর থেকে তাকেও ভালো লাগছে। তবে কি আমি ধরে নিব পজিটিভ কিছু? নিনিকা ঠোঁট কামড়াল। ধরে নিতে পারেন। ধ্রুব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নিনিকার সাথে সম্পর্ক ধীরে ধীরে গভীর হল। এর মধ্যে সবচেয়ে বেশি অবাক হল সমুদ্র। এক অন্য ধ্রুবকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেছিল। ধ্রুব এখন পড়াশোনাতে ফোকাস করেছে। বাজে আড্ডাতে তাকে দেখা যায় না। পড়াশোনার বাহিরে তাকে নিনিকার সাথে প্রায় দেখা যায়। দুজনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পেরে সমুদ্র আরও অবাক হয়েছিল। তাকে বিস্মিত করল আরও একটি ঘটনা, ধ্রুবর নিনিকা ব্যতীত আর কারো সাথে সম্পর্ক নেই। যে ছেলে টিস্যুর মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করে সে ছেলে সিরিয়াস প্রেমে পড়ে গেল। সমুদ্র খুশি হলেও তার এটা বিশ্বাস করতে অনেকদিন সময় লেগেছিল। ধ্রুব আর্মি ট্রেনিংয়ে গেল। ফাহিম মাহবুব ও ধারার খুশি দেখে কে? ধারা সবসময়ই এমন ছেলে চেয়েছিলেন। ধ্রুব ছোট থেকেই বাধ্য ছেলে ছিল, মাঝে একটু বকে গেছিল। তবে এখন আবারও বাধ্য হয়েছে। এবং সেটা কিসের জন্য ও কার জন্য তারা ইতিমধ্যে জেনে গেছেন। ধ্রুব নিজেই মাকে নিনিকার কথা বলে গেছে। ট্রেনিং থেকে ফিরে সে বিয়ে করবে।
ধারা পুলকিত হলেন। একজন মেয়ে তার ছেলেকে বদলে দিল। সেই মেয়েকে তিনি দেখতে গেলেন পরিবার নিয়ে। শেখ বাড়ির শেখ কন্যাকে তার মনে ধরল। আংটি পরিয়ে এলেন। ধ্রুব ট্রেনিং থেকে ফিরল আর্মি অফিসার হয়ে। মায়ের থেকে যখন শুনল আংটি পরানোর কথা তখন মন খারাপ হলো তার। নিজের জমানো টাকা দিয়ে আংটি কিনে নিজ হাতে নিনিকার হাতে পরিয়ে দিয়ে তবে মন শান্ত করল। নিনিকা ধ্রুবর পাগলামিতে হাসে। ধ্রুব আংটি পরানোর আগে সেই প্রথম দিনের মতোই হাঁটু গেড়ে বসেছিল। প্রস্তাব রেখেছিল, উইল ইউ ম্যারি মি নিনিকা? নিনিকা আনন্দে কথা বলতে পারছিল না। ধ্রুব আংটি পরিয়ে ঠোঁটে প্রথমবারের মতো গভীর চুম্বন এঁকেছিল। বলেছিল, ধ্রুব মাহবুবের মিসেস হতে প্রস্তুত হও তবে। ধ্রুব কথা রেখেছে। বিয়ে করেছে নিনিকাকে। আজ তাদের বাসর রাত। নিনিকা অন্যদের মতো ঘোমটা টেনে বাসর ঘরে বসে নেই। সে গোল গাউন পরে দাঁড়িয়ে আছে। বাহিরে আজকেও বৃষ্টি হচ্ছে। রাত 11টার কাছাকাছি সময়। ধ্রুব ঢুকলো দরজা দিয়ে। দরজা বন্ধ করে এগিয়ে এলো নিনিকার কাছে। কোমর টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। নিয়ে গেল বারান্দায়। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা হলো। নিনিকার পাতলা গাউন শরীরের সাথে মিশে গেল। ধ্রুব কাঁপতে থাকা নিনিকাকে নিয়ে রুমে ঢুকল। শুইয়ে দিল বিছানায়। নিজের পরনের শার্ট ছুঁড়ে ফেলল এক কোণে। নিনিকার আবেদনময়ী শরীরে নিজের ভর ছেড়ে দিল। বিছানা ভিজে যাচ্ছে তো। নিনিকা বহু কষ্টে এটা বলল। ধ্রুব কানের কাছে মুখ নিল। ভিজবে না। নিনিকার পরনের ভেজা কাপড়ের স্থান হলো মেঝেতে। ধ্রুব উন্মাদনায় মত্ত। তার অস্পষ্ট গলা শোনা যাচ্ছে, আই লাভ ইউ মিসেস। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ধ্রুব নিনিকার এখানেই সমাপ্তি।